কুয়াশা তৈরি হয়ে নিচে আসলো। তাকে দেখে অয়ন থমকে গেল। মেয়েটার চেহারা অনেক মায়াবী, গোলগাল বাটি জোড়া, ফোলা ফোলা গালের মুখটা অতি মায়াবী, শরীরের গরম এক হাড়া, লম্বা, অনেকটা কুয়াশা। 5:30 হয়ে যাব। আজ সে পড়েছে হালকা আকাশি রঙের পাকিস্তানি বারিশ লং থ্রিপিস, হালকা মেকআপ, সাথে পাথরের বড় দুল, চুলগুলো ছিঁড়ে দেওয়া। অয়ন দেখতে দেখতে ঘোর লাগা কণ্ঠে বিড়বিড় করে বলে, ঠিক যেন এক টুকরো আকাশ খসে জমিনের মাটিতে পড়ে আছে। কথাটা পাশে দাঁড়িয়ে থাকা শিশির শুনে নিয়েছে। সে ফোন থেকে মুখ তুলে ভ্রু কুচকে অয়নের দিকে তাকালো। দেখলো কি জানি এক দৃষ্টিতে দেখছে। অয়নের নজর লক্ষ্য করে সেদিকে তাকালো শিশির। দেখলো কুয়াশা শশীর সাথে কথা বলছে। মেজাজটা গরম হয়ে গেল, জ্বলে উঠলো কেন জানি ভেতরে সব। এই আবারটা কুয়াশাকে দেখে এমন মন্তব্য করলো। কথাগুলো মনে মনে ভেবে নিয়ে শিশির আপন মনে বিড় করে বলল, এই আবুলটার মন্তব্য আবুলটার মতোই জঘন্য। রাত 12টার কাটা ছুঁই ছুঁই। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের দিন যেমন উৎসব মুখর হয়, তেমন ঈদের রাত হয় উৎসব মুখর। তেমনি উৎসব মুখর পরিবেশ আজ রাত। চারিদিকে গান বাজনা, হৈহুল্লোর, রাস্তাঘাটে মানুষ ভর্তি। চারিদিকে তেল মশলা খাবারের সুগন্ধে মম করছে। এতটা রাত হয়ে গেছে, তবুও যেন মনে হচ্ছে না রাত 12টা ইতোমধ্যে। সকলে আত্মীয় স্বজন, পরিবারের লোকজন নিয়ে ঘোরাঘুরি করছে। বিনোদনের জায়গাগুলোতে ঈদের সপ্তাহ খানিক তো পা ফেলার মতো জায়গায় পাওয়া যায় না। এই রাতে গান বাজনা সহ বাজি ফাটাচ্ছে বাচ্চারা, তরুণরা। বন্ধু বান্ধব নিয়ে ঈদের আনন্দ উপভোগ করছে তারা। শিশিরা রাত 11টার পরে বাড়িতে এসেছে। ঈশাকে দিয়ে এসেছে বাড়িতে। তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তবেই বাড়িতে এসেছে। বাড়িতে এসে কেউ আর খাবার খায়নি। এত সময় ঘোরাঘুরি আড্ডা এনজয় করে কারো বোধহয় মন ভরেনি। বাইরে থেকে এসে সকলে আবার প্ল্যান করেছে আজকে রাত ছাদে গল্প করে কাটাবে। কেউ আমোদ করেনি। আনন্দ করাই যায়, এমন উৎসব মুখর পরিবেশ আসেই বছরে 2 বার। তার মাঝে সব সময় তো আর কারোর সাথে দেখা সাক্ষাৎ বা কাছে পাওয়া হয় না। এবার একটু সকলে একসাথে হয়েছে, তবে একটু আনন্দ করাই যাক, ক্ষতি কি তাতে? ঘুরতে গিয়ে ঘোরাঘুরির বিনোদনের সাথে সকলে শিশির কুয়াশার ঝগড়ার বিনোদনও নিতে ভুলেনি। আসল বিনোদন ওরাই দিয়েছে। যে কয় ঘন্টা ঘুরেছে তার থেকে বেশি মিনিট তারা বোধহয় ঝগড়া করেছে। পান থেকে চুন খসলেই ঝগড়া। চুলোচুলিটা অবশ্য হয়নি রাস্তায়। আর অয়ন সবসময় কুয়াশার পেছন পেছন ঘুরেছে। এত এত আদিক্ষেতা দেখিয়েছে, রীতিমতো কুয়াশা বিরক্ত। আসলে ছেলেদের এতটা গায়ে পড়া স্বভাবও মানায় না। ছেলেরা হবে স্ট্রং পার্সোনালিটি, ছাঁচড়া টাইপ কেন হবে? এই প্রকৃতির ছেলেদের জাস্ট অসহ্য লাগে কুয়াশার ভাষায় ফ্যাভিকল টাইপ। তবে প্রেমে পড়লে একটু আধটু ছাঁচড়া হতেও হয়, নয়তো ভালোবাসার মানুষটা হাত ছাড়া হয়ে যায়। পেছন পেছন ঘুরে ঘুরে যদি ভালোবাসায় জাহির করতে না পারে, তবে সেটা কিসের ভালোবাসা? ভালোবাসা প্রমাণ করতে একটু আধটু ছাঁচড়া হওয়াই যায়, তাতে ক্ষতি কি? প্ল্যান অনুযায়ী সকলে ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছে। বড়রা সকলে ক্লান্ত থাকায় শুয়ে পড়েছে। বৃষ্টি মাদুর এনে বিছিয়ে দিল। সে তুষারকেও ধরে এনেছে এবার। তুষার কাজ করে বিকেলে ঘুমিয়ে সন্ধ্যের আগে উঠে নামাজ পড়ে তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল। এরপর বৃষ্টিটা আসার পরে এসেছে। মূলত বৃষ্টি কল করে ধরে এনেছে বেচারাকে। ঈদের দিন বাড়িতে এত এত মেহমান থাকতে বাইরে কি? এছাড়া ঘরে বউ আছে, সে ছেড়ে বাইরে কেন থাকবে? তাই বৃষ্টি ধরে এনেছে। তুষারও বইয়ের জেদকে প্রাধান্য দিয়ে চলে এসেছে। সকালে একজোট হয়ে বড় মাদুর এনে বিছিয়ে কিছু বালিশও আনলো। ছাদে শুধু লাইটিং এর মৃদু টিমটিমে আলো জ্বলছে, সাথে খোলা আকাশের চাঁদের আলোয় চারদিকে আলো আঁধারি করে রেখেছে। বৃষ্টি, কুয়াশা, শশী, অনি 4 জন 2 হাতে করে 8টা বালিশ আনলো। 8টা বালিশ যার যার প্রয়োজন পড়লো নিয়ে নিল। একটা বালিশ কুয়াশা নিয়েছে, আরগুলো সব দখল। কুয়াশা বালিশটা নিয়ে মাত্রই ছাদের রেলিং এর সাথে হেলে বসেছে, আর ঠিক সেই সময় শিশির এসে কুয়াশার পিঠের পেছন থেকে টান দিয়ে বালিশটা নিয়ে নিল। হয়ে গেল, শুরু হলো তাদের যুদ্ধ। এর একজন আরেকজনকে শুধু নাড়তে যেটুকু সময় লাগে, কিন্তু চুলোচুলি বাঁধতে দেরি হয় না। শিশির এতক্ষণ অন্য পাশে রিজভির সাথে কথা বলছিল। আজ রিজভির শিশিরদের এখানে আসার কথা ছিল, কিন্তু সে আসতে পারেনি। তার বড় বোনের ওখানে যেতে হয়েছে তাকে। জানিয়েছে একেবারে বুধবার আসবে। কথা শেষ করে কুয়াশার থেকে বালিশটা কেড়ে নিয়ে শুয়ে পড়ল।
শুলো তো শুলো, একদম কুয়াশা যেখানে হেলান দিয়ে বসেছে তার বাম পাশে। ডান পাশে শশী বসেছে, শশীর পাশে নিহার। আর ওদের চারজনের সামনে এবং পাশে সকলে গোল হয়ে বসেছে। অয়ন নিজে ছিল মাত্র এলো, এসে দেখল কুয়াশা পাশে বসার জন্য আর জায়গা নেই। সে চেয়েছিল কুয়াশার পাশে বসে আড্ডা দেবে, কিন্তু হলো কই আর। শশীর ভাই মিহির বলল, শিশির ভাইয়া, তোমরা আবার শুরু করবা? প্লিজ আমাদেরকে আড্ডা দিতে দাও। সারা রাস্তা তোমাদের টম অ্যান্ড জেরির বাস্তব ভাষণ দেখেছি, এখন আর শুরু হইও না। কে শুনে কার কথা? কুয়াশা মিহিরের কথা পাত্তা না দিয়ে বলল, আই, তুমি আমার বালিশ কেন নিলে? আবার আমার বালিশ নিয়ে আমারই পাশে শুলে? এই বলে শিশিরের মাথার নিচে থেকে বালিশ টানতে লাগলো। আবার বলল, বালিশ দাও আর উঠো আমার পাশ থেকে, সর এখান থেকে। কুয়াশা টেনেও বালিশ নিতে পারছে না। এ ছেলের শরীরে এত জোর কেন? শিশির বলল, এই কানি, দেখছিস না কোথাও জায়গা নেই? আর আমার এখন বসে থাকতে ইচ্ছে করছে না, এখানে শোবার মতো পেলাম তাই শুলাম। তা না ছেড়ে তোর মতো গোবর ঠাসার কাছে বসতে শুতে আমার বইয়ে গেছে, মরে যাচ্ছি না আমি। আর রইল কথা বালিশের, তোর নাম আছে এতে, পারলে নিয়ে দেখা। কুয়াশা বালিশ যেমন তেমন ওকে যে দুর্গন্ধযুক্ত বলল, এতে ও রেগে মেগে আগুন হয়ে উঠল। মুখ তার আগুনের শিখার ন্যায় জল করছে। বলল, দেখ বোনর, তোর মতো নিজেকে সবসময় দুর্গন্ধ বানিয়ে ঘুরি না আমি, ওকে? আমাকে দুর্গন্ধ বলার আগে নিজের শরীরের গন্ধ শুকো। দুর্গন্ধে তোর কাছে টিকতেই পারছি না। ওট 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 বলছি। শিশির এবার দাবানলের ন্যায় জ্বলে উঠল। কত বড় কথা! তার শরীরে দুর্গন্ধ! তার শরীরের সুগন্ধের মুহূর্তে আফিমের ন্যায় মেয়েরা মাতাল হয়, আর এই গোবর ঠাসা মেয়েটা সেটাকে গন্ধ বানিয়ে দিল। এক লাফে উঠে এক থাবায় কুয়াশার বাহু ধরে নিচে ফেলে দিল, অর্থাৎ ছাদের ফ্লোরে। নিচে ফেলে শিশির কুয়াশার উপর ঝুঁকে গেল। অনেকটা কাছে ঝুঁকেছে, কিঞ্চিত পরিমাণ ফাঁক আছে। কুয়াশার এক বাহু হাত দিয়ে ধরা, আরেক হাত কুয়াশার গলা চেপে ধরল। খুব একটা জোরে ধরেনি, আলতোই ধরেছে। কুয়াশার মুখের উপর মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, গোবর ঠাসা, এই শরীরের গন্ধে মেয়েরা পাগল হয়, মাতাল হয়। লাগে আমি আফিম, তোর কাছে তা দুর্গন্ধ মনে হয়? বাইরের মেয়েদের পাশ দিয়ে গেলে আমার চোখের ইশারাও লাগবে, জাস্ট পাশ দিয়ে যাব আমি, তাতেই এনাফ। আর বাইরের মেয়েদের কথা বাদই দিলাম, তোর চোখের সামনে এই অনেকেই দেখ না সারাদিন আমার শরীরের ঘ্রাণে মিশে থাকতে চায়, সেখানে তোর এত বড় কথার সাহস কোত্থেকে আসে? শিশিরের বাঘের মতো থাবা দিয়ে ধরা থেকে শেষ বলা কথা অবধি এতটাই দ্রুত হলো যে উপস্থিত সবাই হাতও হয়েছে, সাথে ভরকেও গেছে। ফিসফিস করে বলা কথাগুলো অবশ্য কারো কান অবধি পৌঁছায়নি। কিছুক্ষণের মাঝে সকলে কথা বলার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। আর কুয়াশা, সে তো কথা বলতেই ভুলে গেছে, সে এখনো ডোজটা গিলতে পারেনি। এদিকে শিশির নিজেও হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে যে ও কি করছে। রাগে ওর শরীর রিডি করছে। তার ব্যক্তিত্বে লেগেছে কুয়াশার কথাটা। নিজের অহঙে এসে হানা দিয়েছে কুয়াশার ব্যঙ্গ করাটা। শিশির কুয়াশাকে এমন ভাবে নিচে ফেলেছে যে পাশে থেকে শুধু শশীরই চোখে পড়ল। ওদের শারীরিক দূরত্বটা বাদ বাকি কেউ সেটা ঠাউর করতে পারেনি, কারণ নাড়াল করা। কিন্তু ও যে কুয়াশাকে বাঘের ন্যায় থাবা দিয়ে নিচে ফেলেছে এটা সবাই দেখেছে। ওই সময়টুকুর মাঝেই শিশির আবার ফিসফিস করে বলল, এখন বল, দুর্গন্ধ পাচ্ছিস আমার শরীর থেকে নাকি অন্য কিছু পাচ্ছিস? কুয়াশার এবার জ্ঞান এলো। সাকস্মিক থাবাটা এখন হজম করলো। পিঠে লেগেছে মেয়েটার, যেভাবে ফেললো লাগারই তো কথা। তুষার এবার রামধমক দিয়ে শিশিরকে ধমকে উঠলো, পেছন থেকে বলল, শিশির, কি হচ্ছে কি? এ কোন ধরনের অসভ্যতামি? ছাড়োকে, লাগছে ওর। এবার ধরে ফেললি কেন? যদি মাথা ফেটে যেত। ফাজলামার একটা লিমিট থাকে শিশির, ছাড়োকে। ভাইয়ের ধমক খেয়ে শিশির এবার কুয়াশার আতঙ্কিত মাখা চেহারার দিকে তাকালো। ছাদের লাইটিং এর মৃদু আলো ও জ্যোৎস্নার আলো মিলিয়ে কুয়াশার আতঙ্কিত চেহারা অতি কাছ থেকে স্পষ্ট দেখতে পেল। এতটা কাছে আবারও না চাইতে চলে এলো। উফ! শিশির সাথে সাথে ছেড়ে দিল কুয়াশাকে। মেজাজটা ভেতর থেকে গরম হলো। যত যাচ্ছে কাছে না যেতে তত কাছে চলে আসছে। এই রাগ যে কেন আসে? যত দোষ একমাত্র এই রাগের। শিশির আমতা আমতা করে বলল, আমি অমন করে ধরতে চাইনি, মাথা গরম হয়ে গেছিল। তোদের এই মারামারি কবে বন্ধ করবি? ওগুলো কোন সময় না বড় কোনো ক্ষতির কারণ হয়। বড় হচ্ছিস, ছোট হচ্ছিস এখনো। তুষারের কথায় প্রত্যুত্তর করল না শিশির। কুয়াশা এখনো ঘোরের মধ্যে। শিশিরের ওরকম ধরে নিচে ফেলার জন্য যতখানি না পিঠে লেগেছে, তার থেকে শিশিরের কথাগুলো খুবই অদ্ভুত লেগেছে।
আর কোনো কথা বলল না কেউ এই নিয়ে। আস্তে আস্তে সকলে নানান বিষয় নিয়ে আড্ডাতে মাত্র। তুষার বৃষ্টির কোলের উপর মাথা দিয়ে শুয়ে ঘুমিয়ে গেছে গল্প শুনতে শুনতে। বেচারা বউয়ের শুধু মন রাখতে এসেছিল, এখন সবার গল্প শুনতে শুনতে ঘুমে তুলিয়ে গেছে। শিশির কুয়াশার পাশে শুয়ে ফোন টিপছে। তুহিন আসেনি এখনো। এই আসরে শশী আর কুয়াশার কণ্ঠই বেশি শোনা যাচ্ছে। গল্পে গল্পে রাত 1:30 বেজে গেছে। হিমেল ঘুমিয়ে গেছে। শশীর কথার বুলি ফুরিয়ে এসে এখন রেলিংয়ের সাথে হেলান দিয়ে ঢুলছে। বৃষ্টি, অনি, কুয়াশা, অয়ন, নিহার, মিহির আর শিশিরের 2 মামাতো ভাই সাব্বির, সাবিব গল্প করছে এখনো। শিশির মাঝে মাঝে কথা বলছে। একসময় শশী ঘুমে বিভোর হয়ে নিহারের বুকের উপর এসে পড়ল। কারণ নিহার কাত হয়ে শশীর দিকে ছিল। চমকি নিহার তাকালো, দেখলো শশী ঘুম। বৃষ্টি বলল, মেয়েটা ঘুমিয়ে গেছে। মিহির বলল, ও তো বাড়িতে এত রাত কখনোই জাগে না। নিহার বলল, আচ্ছা ঘুমক, সমস্যা নেই। বলে নিহার কি মনে করে যেন আলতো করে শশীর মাথাটা নিজের কোলের উপর নিল, নয়তো ওর ঘাড় ব্যথা হতো। শশীর ঘুম ভেঙে গেল। পিটপিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায়। যখন বুঝলো সে তার প্রিয় মানুষের কোলের উপর, তখন মনটা নেচে উঠল। সাথে সাথে চোখ বন্ধ করে নিল। এই চোখ দুনিয়া উল্টে গেলেও সকালের আগে আর খুলবে না সে। এভাবেই রাত কাবার করবে। একসময় কুয়াশার চোখেও ঘুম এসে হানা দিল। ঘুমে তার চোখ বুজে আসছে। উপস্থিত কারো কথায় আর ধারণ করতে পারছে না তার মস্তিষ্ক। ঘুমের প্রভাবে মস্তিষ্ক তার গল্পের থেকে ঘুমকে বেশি প্রাধান্য দিতে বলছে, তাই সে ঘুমকেই প্রাধান্য দিল। হেলান দিয়ে ঘুমে তলিয়ে গেল। বৃষ্টিরা গল্পে মগ্ন থাকায় দেখল না কে জেগে আছে আর কে ঘুমিয়ে গেছে। কুয়াশা গভীর ঘুমিয়ে চলে গেলে একসময় শিও গড়িয়ে শিশিরের বুকের উপর পড়ল। শিশির হেলান দিয়ে ফোন টিপছিল। শুয়ে থেকে পিঠ লেগে গিয়েছিল বলে বুকের উপর ধারাম করে কিছু পড়তে দেখে ভড়কে গেল। তারপর দেখলো এই আর কেউ না, তার ভাষায় গোবর ঠাসা। কুয়াশা ঠাস করে পড়াতে ঘুম হালকা হয়ে গেল, কিন্তু পুরোপুরি কাটল না। শিশির কুয়াশার মাথা ধরে জোরে ধাক্কা দিয়ে বলল, এই আমার বুক কি তোর বালিশ মনে হচ্ছে নাকি বিছানা? ওঠ। কুয়াশার ঘুমটা গেল ভেঙে। ধরপাড় করে উঠে বসলো। সদ্য হানা দেওয়া ঘুমটা ভেঙে যাওয়াতে বেজায় বিরক্ত হলো সে। ভ্রুকুচকে বলল, নিজেকে কি ভাবিস বলতো? গলা চুলকনের গোডাউন একটা, সাদে কি আর বুনল বলি? এই বলে বিড়বিড় করে বলল। উফ বাল, ঘুমটাই দিল ভেঙে। এদিকে শিশির রাগ নিয়ে মারল চাটি কুয়াশার মাথার উপর। বলল, তুই তুকারি করবি তো দেব একদম আছড়ে ছাদের নিচে। যারা জেগে আছে তারা কপাল চাপড়ে মাথায় হাত দিয়ে বসে আছে। এদের কিসে লাড়া দেয় সারাক্ষণ? শয়তানি নাকি অন্য কিছুতে? কে জানে। বৃষ্টি বলল, চলো সব ঘরে গিয়ে শুবে, সবাই ঘুমিয়ে যাচ্ছ, আর থাকতে হবে না, উঠো। সকলে সম্মতি দিয়ে উঠে পড়লো একে একে। কুয়াশা ঢুলতে ঢুলতে উঠল। বৃষ্টি তুষারকে ডেকে তুলল। কিন্তু কথা হচ্ছে, এখন এই মরার মতো ঘুমওয়ালি শশীকে কে তুলবে? নিহার সহ সকলে হাজার ডাক দিয়েও তুলতে পারল না। মিহির জানালো এর ঘুম অতি গাঢ়, কিন্তু বান্দা এত ডাক দিয়েও উঠছে না কেন? উপায় না পেয়ে কুয়াশা বলল, ওকে কোলে করে কেউ নিয়ে আসো। কথা হচ্ছে কোলে নেবে তো ঠিক আছে, কিন্তু নেবেটাকে? মিহির কুয়াশার 1 বছরের বড়, অনেকটাই ছোট। তার উপর শরীর স্বাস্থ্য তেমন হয়ে ওঠেনি সেই হিসেবে। সে শশীকে কোলে নিয়ে ছাদের সিঁড়ি ভেঙে নামতে পারবে না, এমনটাই জানালো। আর তুষার ঘুমে এখনো ঢুলছে। সাব্বির, সাবিব নিতে পারবে না বলে দিল। আর অয়নের সাথে তো অনেক দূরের সম্পর্ক। শিশির বলল, আমি নিচ্ছি দে। তা শুনিয়ে নিহার বলল, থাক, তোকে নিতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। কুয়াশা তোর ঘরেই তো থাকবে, তাই না? হ্যাঁ, আমার ঘরে নিয়ে আসো। এদিকে নিহারের কথায় শশীর ঘুমের মাঝেও মনে হলো ঠোঁটে হাসি ফুটল, কিন্তু কেউ সেটা খেয়াল করল না। এই মেয়ে যে ড্রামা করছে সেটা সকলে যদি একবার জানত। শেষমেশ নিহারি কোলে তুলে নিল শশীকে। কোলে নিতেই শশী আষ্টে পৃষ্ঠে নিহারের গলা জড়িয়ে ধরল। নিহার গেল ভোরকে। শশীর দিকে তাকালো, দেখলো চোখ বন্ধ, কিন্তু এমন ভাবে ধরলো তার মাথায় একটা কথাই এলো, এ কি আদৌ ঘুমে? সকাল 8টা বেজে মিনিটের কাঁটা গিয়ে একের ঘরে ঠেকেছে। মালিথা ভিলার সদস্য সহ মেহমানরা নাস্তা করছে। নাস্তায় আছে চাল গুঁড়া, আটার রুটি এবং গরুর মাংস ভুনা, সাথে ভুড়ি ভুনা, যেটা কুয়াশা শিশিরের দুজনের অতি প্রিয়। এত মানুষের একসাথে খাওয়া হবে না বলে আগে
জাকির মালিথা, জাহিদ মালিথা সহ তুষার, তুহিন, অয়ন, সাব্বির, সাবিব খেয়ে উঠে গেছে। নিহার, শিশির একটু আগে উঠেছে, আর কুয়াশারা একসাথে খাবে বলে বসেছিল। এখন কুয়াশাদের সাথে শিশির, নিহারও বসেছে। ভাগ্যক্রমে আজ খাবার টেবিলে কুয়াশার পাশের চেয়ারে বসতে হয়েছে শিশিরের। এরা কখনো একসাথে পাশাপাশি খেতে বসে না, এটা বাড়ির লোকই বসতে দেয় না, কারণ তাদের কথা অত্যন্ত খাবার সময় শান্তিতে খেতে দেবে, আর তারাও যেন শান্তিতে খায়। খেতে খেতে ভুড়ি ভুনার বাটিতে সবার নেওয়ার পর অবশিষ্ট যা ছিল কুয়াশা আজ ঢেলে নিয়েছে। এটা সেদিনের প্রতিশোধ। সেদিন শিশির এমনটা করেছিল, তাই সেও করল। শিশির পাশ থেকে ভ্রুকুচকে তাকালো, বিড়বিড় করে বলল, রাক্ষসী একটা। এই এত গেলে তো যায় কোথায় সব? শরীর দেখে তো মনে হবে না এত গেলে সে। কুয়াশা কি শুনল কথাগুলো? বোধহয় সম্পূর্ণ কথা তার কান অব্দি আসেনি, শুধু কানে এসেছে রাক্ষস। কুয়াশা চেতে উঠল, বলল, আই, তুমি রাক্ষসী কাকে বললে? বিরক্ত হলো শিশির। শুধু শিশির না, উপস্থিত সকলেই হলো। বয়রা, এই তুই শুনেছিস যখন তখন সঠিকভাবে শুনতে পারলি না? তোকে আমি রাক্ষস নাকি রাক্ষসী বলছি? আজমিরা চোখ গরম করে ধমক দিলেন। কুয়াশা, থাপ্পড় খেতে না চাইলে মুখ বুজে খা। কুয়াশা কটমটিয়ে শিশিরের দিকে তাকিয়ে খাওয়া ধরল। শিশির ওর তাকানো পাত্তা না দিয়ে খেতে লাগলো। খেতে খেতে শশী বলল, খালামণি, রান্না এত টেস্ট হয়েছে তা বলার মতো না। আমার তো শুধু খেয়েই যেতে ইচ্ছে করছে, কিন্তু আফসোস আমার পেট অত বড় না। শেষ কথাটা এমন ভাবে বলল সকলে শব্দ করে হেসে ফেলল। জাকিয়া বেগম বললেন, পেট ভরে খা, আর যখনই খিদে লাগবে এসে খেয়ে নিবি। তোর শরীরে যে অবস্থা, আর পারলে অনুষ্ঠানের পরেও থেকে যাবি কিছুদিন, তাহলে মন ভরে খেতে পারবি। না খালামণি, আব্বু রাখবে না। এবার সামনে এসএসসি আছে, আবার আব্বু তো এত জলদি আসতেই দেবে না, আমি জোর করে এসেছি। শেষ কথাটা সামনে থাকা নিহারের দিকে তাকিয়ে বলল। বৃষ্টি বলল, তো কি হয়েছে, পরীক্ষার অনেক দেরি, থেকে যেও। আবার কবে আসবে না আসবে, আমি খালামণি খালুকে বলবো তোমাকে রেখে যেতে। শশী যেন এরকম কিছু একটা শুনতে চেয়েছিল। সে খুশি হয়ে বলল, আচ্ছা বলে দেখো, থাকতে দিলে আমার আপত্তি নেই। মিহির ফোড়ন কেটে বলল, হ্যাঁ, আপনাদের শুধু পড়াশোনা ফাঁকি দিতে পারলেই বাঁচেন। ডাব্বা মারবি দেখিস। তোকে অত চিন্তা করে মাথা নষ্ট করতে কে বলছে ভাইয়া? জাকিয়া বললেন, এই খাবার সময় এত কথা না বলে চুপচাপ খা। কেউ আর কথা বলল না, চুপচাপ খেয়ে দিয়ে উঠে পড়ল। খেয়ে সকলে সোফায় বসলো বিশ্রাম নিতে, সাথে টুকটাক আড্ডা চালিয়ে গেল। এর মাঝে বাহির থেকে একজন এসে জানালো ডেকোরেশনের লোক এসেছে। সেখানে তুষার আর তুহিন উঠে কথা বলতে লাগলো। আজ থেকে মালিথা ভিলার ডেকোরেশনের কাজ চলবে, কারণ মাঝে আর 2 দিন আছে। বুধবার থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। একটু পর শিশির আর নিহার উঠে গেল। তারা ডেকোরেশন কিভাবে হবে এবং কোথায় কি হবে সব ঠিক করে দিতে গেল। বেলা 10টা। বাড়িতে কারোর কাজ আপাতত নেই, আলসিমির সময় এটা। মেয়েরা একজোট হয়ে বৃষ্টির ঘরে তাদের মতো করে গল্প করছে, একে অপরের উপর শুয়ে শুয়ে। 3 যা যার ঘরে বিশ্রাম করছেন। বিকেলে ঈশা আসবে জানিয়েছে। এর মাঝে কুয়াশার ফোনে স্মৃতি কল দিল। স্মৃতির সাথে কুয়াশা কথা বলে ফোন রাখলো। স্মৃতি জানালো সে বৃহস্পতিবার সকালে চলে আসবে। আড্ডার মাঝে শশী নেমে প্রয়োজনে বাইরে গেল, কিন্তু বের হয়ে সামনে সিঁড়ি দিয়ে নিহারকে উঠতে দেখল। ঠোঁটে দুষ্টুমির হাসি খেলে গেল তার। আশেপাশে চোখ বুলালো, না কেউ নেই। সে ঘরের সামনে থেকে কিছু কদম এগিয়ে গিয়ে ঠাস করে পড়ে গেল। পুরি কাঁদতে লাগলো, পা ধরে গুনগুনিয়ে। একদম ড্রামা সিরিয়ালে যেমনটা হয় ঠিক তেমনি ভাবেই নিহার শশীকে পড়তে দেখে আর কাঁদতে দেখে ছুটে এলো। এসে একের পর এক প্রশ্ন করতে করতে ছুটে গেল। কি হয়েছে শশী? পড়লে কিভাবে তুমি? কোথায় লেগেছে? অতিরিক্ত ব্যথা পেয়েছো? এমন সব প্রশ্ন করতে করতে শশীর সামনে হাঁটু মুড়িয়ে বসে শশীর ধরে রাখা পায়ে হাত দিল। কেঁপে উঠল শশী। এই বয়সেও এত ফিলিংস! যাই হোক, শশী কাঁদতে কাঁদতে বলল, এই যে এই পায়ে ব্যথা পেয়েছি। হাত দিয়ে ডান পায়ের পাতা দেখালো। কিন্তু কথা হচ্ছে মেয়েটা যে ড্রামা করছে সেটা বোঝা তো গেল, কিন্তু চোখ দিয়ে তার আসল কান্না কি করে এলো? আশ্চর্য! ও মা, চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে, ভাবা যায়? একদম নিখুঁত ড্রামাবাজ মেয়ে। চোখের পানি দেখলে যে কেউ তো মোমের ন্যায় গলে যাবে, সাথে কেউ বুঝবেই না এটা এই ড্রামাবাজ মেয়ের ড্রামার কেরামতি। নিহার আহারে ইসরে এমন সব বাণী বলে হা হুতাশা করতে ব্যস্ত হলো। সে শশীর পায়ে হাত দিয়ে সেখানে আলতো করে ডলে মালিশ করতে লাগলো। জিজ্ঞেস করলো,
অনেক ব্যথা করছে? বলো, নয়তো ডক্টর ডাকতে হবে। মোচকা লেগেছে? হ্যাঁ, ব্যথা করছে। এখন আমি হেঁটে ঘরে যাব কি করে? বলে আবার কাঁদতে লাগলো। আস্তে আস্তে কাঁদছে যেন ওর কান্নার আওয়াজ ঘর থেকে কেউ না আসে। কি ঝালাক! নিহার বলল, দাঁড়াও, আমি সকলকে ডাকছি। এই না না, কাউকে ডাকতে হবে না, আমি একাই যেতে পারবো, আর ঠিক হয়ে যাবে একটু পর। ডক্টরও ডাকতে হবে না। থাপ্পড় দেবো মেয়ে, এটা কেমন কথা? তোমার পায়ে এতটা ব্যথা পেলে কাউকে ডাকবো না, আবার বলছো ডক্টরও ডাকতে হবে না? হ্যাঁ, ডাকতে হবে না, একটু বসে থাকলে ব্যথা কমে যাবে। আমার এমন হয় মাঝে মাঝে, ডক্টর লাগে না। তারপর একটু থেমে নিহারের চোখের দিকে গভীর আবেগ ঘন দৃষ্টি দিয়ে বলল, আমাকে ঘরে দিয়ে আসুন না। নিহার ভ্রুকুচকে কথাটা বোঝার চেষ্টা করলো। শশীর চোখের দিকে তাকিয়ে সেও গভীর তীক্ষ্ণভাবে বোঝার চেষ্টা করছে কিছু একটা। বুঝতে কি সক্ষম হলো? বোধহয় হলো। তাই তো তার বুকের মাঝে ধূপ করে উঠল, হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে লাগলো, মস্তিষ্ক একটা কথা ওড়ালো, শেষ কিনা সে একটা বাচ্চা মেয়ের পাল্লায় পড়ল। নিহার নিজেকে সামলে নিল অতি কৌশলে। শশীকে বুঝতে দিল না সে ওর মতলব বুঝে ফেলেছে। তাই বলল, শোনো ইচড়ে পাকা মেয়ে, আমি সকলকে ডাকছি, এরপর তোমাকে ঘরে নিয়ে যাওয়া হবে, তারপর ডক্টর ডাকা হবে। তুমি অনেক ব্যথা পেয়েছো কিনা? কথার মধ্যে যে ব্যঙ্গ ছিল সেটা শশী ধরতে পারল না। সে তড়িঘড়ি করে বলল, আরে না না, আপনি কাউকে ডেকে বিরক্ত করেন না তো। আচ্ছা থাক, লাগবে না আপনার সাহায্য, আমি একাই যেতে পারবো, সরেন তো। এই বলে কপট রাগ দেখিয়ে এক লাফে উঠে দাঁড়ালো ঠিক এক লাফ দিয়ে। কিন্তু বান্দা এবার হাঁটার সময় আবার নাটক শুরু করলো। নেকা কেঁদে বলল, আমার কেউ নেই এখানে, তাই এমন অবহেলা পাচ্ছি। একটা বাচ্চা মেয়ে যে কষ্ট করছে সেটা কারো চোখে পড়ছে না। মেহমানের খাতির যত্ন করতে পারে না এরা। থাকবো না এদের বাড়ি, আমি চলে যাব বলে আবার কাঁদতে লাগলো। নিহার এই ড্রামায় হাসবে নাকি কাঁদবে বুঝে উঠল না। পূর্ণ দৃষ্টি দিল মেয়েটার উপর। লম্বা উজ্জ্বল শ্যাম বর্ণের, চিকন চাকন শারীরিক গড়নের, গোলগাল আকৃতির মুখ, উঁচু নাক, মায়াবী চোখের এই বাচ্চা বাচ্চা সুলভ চেহারার মেয়েটা দেখতে অতি অমায়িক। সব মায়া যেন এই মেয়েটার মুখে। কান্না করছে সেটা দেখতে যেন বেশ ভালো লাগছে নিহারের। নাকের পাটা ফুলে ফুলে তুলছে থেকে থেকে, গাল মুছছে বারবার। দৃশ্যটাও অসাধারণ। এসব ভাবতে ভাবতে নিহার নিজের মনেই বলল, মায়াময়ী বাচ্চা নাকি মায়াময়ী ইচড়ে পাকা। পরক্ষণে নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছে হলো। কি ভাবছে সে? এই বাচ্চা মেয়েকে নিয়ে কি ভাবছে? আস্তাগফিরুল্লাহ, সেও কি তবে পিছলা খেলো এই ইচড়ে পাকা মেয়ের উপর? এদিকে নিহার ওর দিকে তাকিয়ে আপন মনে ভাবতে ব্যস্ত, আর শশী নিহারের গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত। আনমনে বলে যাচ্ছে, ধুর, এই খবিসের উপর ক্রাশ খেলাম আমি। উফ, রোমান্টিকের বালাইও নেই। কই একটা মেয়ে পায়ে ব্যথা পেয়েছে তা দেখে সাথে সাথে কোলে তুলে নেবে, তা না, এই লোক তার গোষ্ঠী ডেকে ঢোল পিটাতে যাচ্ছে। অসহ্য আনরোমান্টিক একটা লোক। নিহার বোধহয় আনরোমান্টিক লোক কথাটা শুনে নিয়েছে, কারণ শশী সেটা শব্দ করে বিড়বিড়িয়ে বলেছে। ভ্রু কুচকে গেল নিহারের। কি বলে ইচড়ে পাকা মেয়ে? সে কি এখন তার সাথে রোমান্স করার কথা ভাবছে? তা না হলে আনরোমান্টিক কেন বলল? চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিহার। এই তো দেখছি ভাবনার থেকেও দ্বিগুণ ইচড়ে পাকা। নিহারকে ওভাবেই তাকিয়ে থাকতে দেখে শশী ভরকে গেল, বলল, সরেন, আপনাকে নিয়ে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। এই বলে ঢং করে খুঁড়িয়ে এক পা এগোলো, কিন্তু আর এগোতে পারল না। নিহার শশীর হাত টান দিয়ে ধরে এক ঝটকায় তার বুকে এনে ফেলল। এরপর এক পলক দেরি না করে আশেপাশে একবার নজর বুলিয়ে শশীকে কোলে তুলে নিল। শশী চোখ বড় বড়, আশেপাশে নজর দিল কেউ দেখছে কিনা। এরপর নিহারের দিকে নজর দিল। নিহার শশীর দিকে তাকিয়ে বলল, ঢং তুমি ভালোই জানো ইসরে পাকা মেয়ে, চলো তোমার এই ঢঙে আমিও সামিল হই। অসুস্থ মেহমানের একটু খাতির যত্ন করি, তোমার ঢঙের ইচ্ছাটা না হয় পূরণ করেই দেই। দুষ্টু চোখে দুষ্টু হাসি ঠোঁটে রেখে সম্পূর্ণ কথাটা বলল নিহার। শশী তো এবার আরো চোখ বড় বড় করে তাকালো। হি আল্লাহ, এই লোক তার ড্রামা করা টের পেয়ে গেছে নাকি? এই মেয়ে একটা কোরিয়ান ড্রামাতে দেখেছিল নায়িকা নায়কের উপর ক্রাশ খায় এবং নায়ককে ইমপ্রেস করার জন্য জানাই তাই করে। তো নায়িকা এক সময় এমন শশীর মতো নায়ককে দেখে পড়ে যাওয়ার অভিনয় করে নায়কের অ্যাটেনশন পাবার জন্য, এবং সফল হয়। নায়ক গিয়ে নায়িকাকে কোলে তুলে নেয়, আর সেই ড্রামাটা কাজে লাগিয়েছে এই মেয়ে।
পাক্কা ড্রামাবাজ মেয়ে। পড়াশোনা না করে সারাদিন উড়নচণ্ডীর মতো ভব ঘুরে বেড়াবে আর এমন সব টিপিক্যাল ড্রামা দেখে সেগুলো বাস্তবে ট্রাই করবে। এমন সব ড্রামা সে স্কুলেও করে বেড়ায় বান্ধবীদের নিয়ে। মেয়ে হয়ে ছেলেদের ইফটিজিং করে এই মেয়ে, প্রচুর সাংঘাতিক এই মেয়ে। নিহার যে শশীকে কোলে তুলে ঘরে গেল এটা একজন দেখে নিয়েছে, আর সে হলো শিশির। সে বাহির থেকে এসে নিচ থেকে উপরে তাকিয়ে এই কাহিনী দেখেছে। নিহার শশীকে নিয়ে গিয়ে বিছানায় ধরাম করে ফেলল, বলল, কিছু কি খাও নাকি? সারাদিন এমন ড্রামা করেই বেড়াও। আমি যে আস্ত একটা মেয়ে কোলে নিয়ে এত দূর আসলাম সেটা তো ফিলই হলো না আমার। মনে হলো 1 কেজি তুলো কোলে নিয়ে আসলাম। ইচড়ে পাকা মেয়ে। শশী তো একের পর এক অবাক হচ্ছে। আমতা আমতা করে কিছু বলতে যাবে, তখন নিহার ওর সামনে একটু এগিয়ে এসে হালকা ঝুঁকে লো ভয়েসে বলল, তুমি যে ড্রামা করছো আমি জানি। এসব সবকিছু তোমার এই ইচড়ে পাকা বয়সের দোষ। এইটুকু বয়সে এত পেকেছো কেন, ফাজিল মেয়ে? বলে চলে যেতে নিল, কিন্তু শশী নিহার হাত ধরে আটকে দিল। নিহার ভ্রু কুচকে তাকালো। শশী বলল, সব দোষ আপনার, আপনার জন্যই পড়েছি। তারপর একটু থেমে বলল, আপনাকে আমার ভালো লাগে নিহার ভাই। কথাটা এত স্বাভাবিকভাবে বলল যেন এটা অতি সামান্য কোনো কথা। নিহারকে এটা নিয়ে কোনো বিচলিত হতে দেখা গেল না। সে অতি সহজভাবে বলল, শশী, তুমি অনেক ছোট একটা মেয়ে। আমার এই সামান্য অ্যাটেনশনে তুমি গলে যেও না। আমি জাস্ট মজা করে তোমার ড্রামায় সঙ্গ দিয়েছি। এটা কাজিন হিসেবে ফাজদামো ধরে নাও। তোমার সাথে আমার এসব হবে না। পড়াশোনায় মন দিবে সব ভুলে। শশীর নরম কোমল ছোট্ট মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চোখে পানি এসে হানা দিল। মেয়েটার টলমল চোখের সামনে আর থাকলো না নিহার। দ্রুত পাই চলে গেল, রেখে গেল এক সমুদ্র সমান ব্যথা। ভঙ্গির হৃদয় রেখে গেল এক সমুদ্র সমান ব্যথা। ভঙ্গুর হৃদয়ের সাথে সেই সমুদ্রের ন্যায় টলমল পানির একজোড়া মায়াময়ী চোখ। আজ বুধবার। মালিথা ভিলা জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে পুরো বাড়ি। বাড়িতে মেহমানও একে একে আসতে শুরু করেছে। আম্বিয়া বেগমের বোন এখানে এসেছেন। আগামীকাল আম্বিয়ার বোন লগনের সাথে ভাইয়ের বাড়ি চলে যাবে। আপাতত তুহিনদের এখানে থাকবেন। যেহেতু ওনার ভাই ও বোনের ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, সেহেতু দুই দিকেই নজর দিতে হবে। অনি, অয়ন, অভি এখানেই থাকবে। আর ইয়াসমিনদের ওখানে ইয়াসমিনের বাড়ির এবং নানান বাড়ির আত্মীয়রা সব আয়োজন করেছে। জাকিয়ার ভাই বোন আসার কথা থাকলেও আসেনি তারা। জানিয়েছে আগামীকাল আসবেন। কথা হয়েছে কুয়াশারা দুই পক্ষেই থাকবে। মানে বিষয়টা এমন, তারা বরযাত্রীও যাবে, আবার বরের হাতও ধোয়াবে। অর্থাৎ তারা কনে পক্ষও হবে, আবার বরপক্ষও হবে। এটা শুধু কুয়াশারা করবে, মানে মেয়েদের জন্য প্রযোজ্য। আর ছেলেরা বরপক্ষ থাকবে। বিকেলের দিকে রিজভি আসলো। রিজভিকে এ বাড়ির সকলে অনেক ভালোবাসে। সে ছোট থেকে শিশিরের সাথে আছে। এসে শিশিরদের সাথে নানান কাজ করতে লাগলো। মেয়েরা সব লগনের জন্য জিনিস তৈরি করছে। কেমন করে সাজানো হবে সব আইডিয়া বৃষ্টি দিচ্ছে। এই মেয়েটা এসব দিকে খুব পটু। সবকিছুর মাঝে আজ সকালের পর আর ঝগড়া করার সুযোগ হয়নি শিশির কুয়াশার, কারণ তারা দুজন দুজনের কাজে এতটাই ব্যস্ত। সকালে এক চালান বরযাত্রীর বিষয় নিয়ে বেঁধেছিল। শশী এই 2 দিন মন বেজার করে বেড়াচ্ছে। প্রয়োজনের বেশি হাসছে না। নিহারকে দেখলে শুধু তাকিয়েই থাকছে, কথা আর বলছে না। তার মনটা বিষিয়ে দিয়েছে। ছোট্ট মন এত কিছু ভাবেনি যে নিহার তাকে গ্রহণ করবে না, বা নিহারেরও পছন্দ অপছন্দ বলে একটা ব্যাপার স্যাপার আছে। সে শুধু ভেবেছিল সে নিহারকে পছন্দ করে, সেটা বলতে পারলেই হলো। নিজের বয়স নিয়ে কখনো ভাবেনি। তার স্বপ্ন বোনার দরকার, সে বুনেছে। এখানে এত ভাবাভাবির কি আছে? তার ছোট বিবেক এটাই বলেছে। কিন্তু সেদিন নিহারের কথাটা শুনে বড় ধাক্কা খেয়েছে। সে কখনো ভাবেইনি বয়স ছোট থাকার জন্য নিহার তাকে গ্রহণ করবে না। মেয়েরা বসার ঘরে বসে সব তৈরি করছিল। এমন সময় ঘেমে নিয়ে শিশিররা এলো। তারা বাহিরে রিসেপশনের জন্য প্যান্ডেল করছে, সেখানে ছিল। আজকে সব কাজ সম্পূর্ণ হলো। শিশির এসে শশীকে বলল, ঠান্ডা কিছু আনতে। শশী উঠে চলে গেল। নিহার খেয়াল করলো চঞ্চল মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে। খারাপ লাগলো নিহারের। অনি হাঁ করে শিশিরকে দেখছে। ঘামের শরীর ও মুখ এতটা সুন্দর লাগে তার জানা ছিল না। ওর ওই হাঁ করে তাকানো কুয়াশা দেখল। অনির নজর মুখও তাকিয়ে দেখলো সে শিশিরকে দেখছে। ভ্রু কুচকে গেল। আপন মনে ভাবল,
ওই হা করাটা আবার ওই বনৌলের কি দেখেছে? দেখার মতো কি আছে এমন ওর? উঠছিরি, তোর বিয়া লাগিয়েছে। আঞ্চলিক ভাষায় এমন একটা গ্রাম্য প্রবাদ বাক্য আছে। এই বাক্য থেকে আবার আরো একটা শব্দ সাজানো আছে, সেটা হলো যার বিয়ে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। আঞ্চলিক ভাষায় লোকমুখে এই বাক্যটাও হরহামেশাই শোনা যায়। বাক্য দুটোর যথার্থতা আছে বটে। এই বাক্য দুটো গ্রামে হোক আর শহরে হোক সবখানেই প্রযোজ্য। তেমনি আজ ইয়াসমিনের ক্ষেত্রে ফলে গেল। আজ বৃহস্পতিবার, নিয়মানুসারে আজ তুহিন ও ইয়াসমিনের গায়ে হলুদ। কাক ডাকা ভোর থেকে আয়োজন শুরু হয়ে গেছে। আলো আঁধারি কাটতে না কাটতে পাড়া পড়শির আনাগোনা, সরসার, আত্মীয় স্বজনদের দৌড়ঝাঁপ, আনন্দে বাড়িটা উৎসব মুখর হয়ে উঠেছে। ভোর থেকে গায়ে হলুদের আয়োজনের সাথে রান্নাবান্না শুরু হয়েছে। ইয়াসমিন এখনো ঘুমে, ঈশাও উঠেনি, অথচ ইয়াসমিনের বাড়ির কাজিনরা সহ ভাবিরা এসে ঘর ভেঙে ফেলেছে। যেমনটা প্রথম বাক্যে বললাম ঠিক তেমন। বেচারা বিয়ের কোণে এখনো ঘুমে, আর সকলে মেতে উঠেছে। আসলে বিয়ের ব্যাপারটাই এমন, বিয়ের কোণের কোনো খোঁজ থাকে না। বিয়ের কোণের জন্য যা করার সব বাড়ির লোক এবং পাড়ার লোকই ঠিক করে। বিয়ের দিন বিয়ের কনেকে লাগে যেন কোনো কাঠের পুতুল। সকলে যা হুকুম জারি করবে তেমন ভাবে করতে হবে, একটু এদিক ওদিক হওয়া যাবে না। বিয়ের দিন বিয়ের কোণে বোবা হয়ে যায়। গোসল থেকে শুরু করে সাজানো খাওয়ানো পর্যন্ত অন্যের হাতে থাকে। এই বিয়ে নামক জিনিসটা মেয়েদের জীবনে এলে সেদিন কেন জানি আপনা আপনি বাড়ির লোকজন, আত্মীয় স্বজন ও পাড়া ঘরের লোকের কাছে কদর বেড়ে যায়। বাবারে বাবা, তাদের কি যত্ন আত্মি চলে এই দিনে, দেখলে এই বিয়েতে বসতে মন চায়। যাই হোক, বোনেরা ভাবিরা ডেকে ডুকে ইয়াসমিনকে তুলে মেহেদি পড়াতে লেগে গেল, সাথে বিভিন্ন ফাজলামা সহ আড্ডা। সেগুলো এখন ইয়াসমিনের মুখ বুঝে গিলতে হবে। ভাবিরা তো আগে থেকেই পাকা থাকে, তার উপর অবিবাহিত কাজিনরাও কেন জানি পেকে যায়। জানোই তা বলে। ইয়াসমিন কথাটা মনে মনে ভাবল, সে শুধু মুখ বুজে আছে। ভাবিরা মাঝে মাঝে আবার এত পরিমাণে লজ্জাজনক কথাবার্তা বলছে, সেগুলো শুনে না চাইতেও ইয়াসমিনের দুই গাল লজ্জায় টান টান হয়ে যাচ্ছে। কি এক চালাই পড়ল বেচারি। এখান থেকে সকাল 10টা থেকে 11টা অবধি এমন ফাজলামো আর মেহেদি পড়া পড়ি চলবে। এর মাঝে অবশ্য সকালের খাওয়াটা হবে, তারপর কনেকে গোসলে নেওয়া হবে। সেগুলো সব ভাবিদের দায়িত্ব। বিয়ের দিন ভাবিরা বিয়ের কনের দায়িত্ব নেয়। আমিনুল হকের কোনো ভাই নেই। আম্বিয়া বেগমের বাবারা ছিলেন 3 ভাই। আম্বিয়া বেগমের বাবাই বড় ছিলেন, তো আম্বিয়ার ভাই বোনের সংখ্যা 1 ভাই ও 2 বোন। এদিকে আম্বিয়ার ভাই তো আমিনুল হক, তার দুটোই মেয়ে, কোনো ছেলে নেই। আর এই সকল ভাবিরা, চাচাতো বোনেরা হলো চাচাতো ভাবি, চাচাতো বোন অর্থাৎ ইয়াসমিনের চাচাতো দাদুর পক্ষের। বাড়ির সব পাশাপাশি, এই জন্য মেলবন্ধনটাও অনেক আপন। যা হয় না হয় তাদের নিয়ে হয়। আমিনুল হকও চাচাতো ভাই বোনদেরও দাওয়াত করে মেয়ের বিয়েতে সামিল করেছেন। এখন তারাই আমিনুল হকের সাথে একজোট হয়ে আয়োজন কাজে লেগেছেন। সকাল 9টা বেজে পার হয়ে গেছে। মালিথা ভিলাতেও আয়োজন কাজ ধুমধাম চলছে। সকালের নাস্তা করা সকলের হয়ে গেছে। এই বাড়িতেও সকালের খাবার খাওয়ার পর মেহেদি পড়াপুরি চলছে। ঈদের দেওয়া মেহেদি সাবান পানি দিয়ে ডলে ডলে তুলেছে সব, এখন আবার নতুন করে দিচ্ছে। বিয়ে বলে কথা, সবকিছু নতুন এবং স্পেশাল না হলে হয়? মেয়েরা সব সাজগোজের ব্যাপারে খুবই সতর্ক। সবকিছু পারফেক্ট হওয়া যায়, সে যে কোনো অকেশন বলো। মেহেদি পড়ার মাঝেই স্মৃতি এলো। কুয়াশা শুধু স্মৃতিকেই বলেছে, কারণ একমাত্র স্মৃতি তার ক্লোজ ফ্রেন্ড। স্মৃতি থাকার জন্য আর কাউকে কখনো ফ্রেন্ড করেনি কুয়াশা। আসলে প্রয়োজন পড়েনি, এরা দুজনেই সেই ক্লাস 6 থেকে একসাথে আছে। স্মৃতি এসে সকলের সাথে ভালো মন্দ কথা বলে সকলের সাথে বেশ অল্প সময়ের মাঝে ভাব জমিয়ে ফেলল। শশীর বেশ পছন্দ হলো স্মৃতিকে। এদিকে ছেলেরা সকালে খেয়ে দিয়ে কি সব কাজ করে বেড়াচ্ছে, কি কাজ করছে কে জানে। একে অপরে তো ভালোই দৌড়াদৌড়ি করছে। তুহিন বেশ ভালোই ব্যস্ত, নিজের বিয়ে তবুও। তুষার মাঝে মাঝে তুহিনকে ডেকে কি সব উপদেশ দিচ্ছে। কুয়াশা মেহেদি নিতে নিতে সব অবলোকন করছে ভ্রুকুচকে। এতক্ষণেও যখন বুঝলো না, তখন বৃষ্টিকে প্রশ্ন করলো, আই ভাবি, ওরা এমন করে বেড়াচ্ছে কেন গো? কি করেছে ওরা যেটা আমরা জানি না? কুয়াশার কথায় বৃষ্টি একবার তুষারদের দিকে নজর দিল, তারপর ঠোঁট টিপে হেসে বলল, এমা তুমি জানো না? না।
ওরা বাসর ঘর সাজাচ্ছে। বাসর ঘর সাজানোর কথা ছিল আগামীকাল সকালে, কিন্তু শিশির বলেছে আজই সাজানো হোক। প্রয়োজনে তুহিন ভাই শিশিরের ঘরে থাকবে, সাজানোর জন্য একটা ছেলে কিনেছে। আর শিশিররা সব দেখিয়ে দেওয়া, এগিয়ে দেওয়া এসব করছে। ও কুয়াশা আবার ওদের দিকে একবার নজর দিল, তারপর মুখ ঝামটালো, মনে মনে বলল, বাসর ঘর সাজানোর কি তারা দেখো, খাটাস একটা, রাতে যেন সেই শুবে, অসভ্য বনল একটা। ভেবে আবার নিজের কাজে মন দিল। এর মাঝে উপর থেকে একে একে সকল ছেলেরা চলে এলো। এসে এসে একে সোফায় বসলো, মেয়েরা ফ্লোরে বসেছে। নিহার এসে এক পলক শশীকে দেখল, হাসছে মেয়েটা। যাক, ভুলে গেছে বোধহয় সব, ভুলতে পারলেই ভালো। শশী একবারও নিহারের দিকে তাকালো না, প্রচুর অভিমান হয়েছে। শিশির টি টেবিল থেকে শরবতের গ্লাস নিতেই নিতে বলল, ভাবি ও বাড়ি কখন যাওয়া হবে? বৃষ্টি বলল, ও বাড়ি বলতে ইয়াসমিনদের? হ্যাঁ। ওটা বোধহয় 3টার পর, কিন্তু তোমরা খোঁজ নিয়ে কি করবা? এমনিতে তো ছেলেরা এলাও না। বলে বৃষ্টি হাসল। শিশির ভ্রু কুচকালো, মানে কি? তারা এলাও না কেন? শুধু শিশির না, সাথে অয়ন, নিহার, হিমেলও ভ্রু কুচকে তাকালো। শিশির বলল, মানে আমরা ছেলেরা এলাও না কেন? কারণ লগনে মেয়েরাই যায়, আর মেয়েদের সংখ্যা অনেক, তাই আমরা মেয়েরাই শুধু যাব। এমনটাই কথা হয়েছে। তোমরা আগামীকাল বরযাত্রীতে যাবে। কুয়াশা জোরে জোরে হেসে দিল শিশিরের মুখের অবস্থা দেখে। সে আনন্দ পেয়েছে। এবার শিশির গেল রেগে। শিশির কুয়াশার দিকে শকুনের নজরে একবার তাকিয়ে রেগে আবার বলল, হ্যাঁ তো, বরযাত্রী তো তোমরাও যাবে। এছাড়া আমরা তো তোমার গায়ে হলুদ অনুষ্ঠানে গিয়েছিলাম, তখন তো এমন কিছু শুনিনি। হ্যাঁ, আমার বেলায় মেয়ে ছিল না, তাই তোমরা ছেলেরা যেতে পেরেছিলে। যা তা। এরপর রেগে মেগে নিহারকে বলল, এই নিহার ভাই, তোর মামার টাকার কি অভাব পড়ছে নাকি কিপটা যে গুনে গুনে লোক নেবে? জলদি আমাদের যা কনফার্ম কর। নিহার নিজেও বিষয়টা জানতো না। সে তুহিনকে ডেকে জিজ্ঞেস করলো। তুহিন জানালো সে নিজেও জানে না। কেউ জানে না তো জানেই কে? কুয়াশা আবার হেসে গর্বে বুক ফুলিয়ে বলল, শিশির বলল, তুহিন ভাই কিছু করবা তুমি? থাম, দেখছি, চেঁচাস না। বলেই তুহিন আম্বিয়াকে ডাকলো। আম্বিয়া বললেন, তোর আব্বুকে বল বড় ভাইকে বলতে। বড় ভাই কোনো ডিসিশন নিলে আমি আর কথা বলতে পারি না। তোর আব্বুকে ডেকে বল, আমি ভাইয়াকে বলছি ছেলেগুলোও যাবে। তুহিন সম্মতি দিয়ে চলে গেল। শিশির বিশ্বজয়ের হাসি দিল কুয়াশার দিকে তাকিয়ে। কুয়াশা মুখ ঝামটালো। শিশির ওর মুখ ঝামটানো দেখে কিছু আর বলল না, কারণ বাড়ি ভর্তি লোকের সামনে ঝগড়া মারামারি করলে বাজে হবে বিষয়টা। নয়তো এতক্ষণ কুয়াশার মাথায় একটা চাঁটি পড়ে যেত। দুপুর 2টো, মেয়েরা তৈরি হচ্ছে লগনে যাবে বলে। ছেলেরা সকলে তৈরি হয়ে বসে আছে বসার ঘরে। সকল ছেলে ড্রেস আপ, কলাপাতা রঙের পাঞ্জাবি, সাথে সাদা পাজামা। তুষার যাবে না জানিয়েছে, সে তুহিনের সঙ্গ দেবে। তুহিন একা থাকবে বাড়িতে। এছাড়া তার ওখানে যাওয়াটা কেমন জানি নিজের কাছেই লাগছে। লগনে আবার সে কি করতে যাবে? এজন্য জানিয়েছে যাবে না। বৃষ্টিকে সকলের সাথে যেতে বলেছে। বৃষ্টিও তেমন ধার ধারেনি। এমনিতে এই বিয়ের অনুষ্ঠান এসে তুষারকে সে পাত্তা দিচ্ছে না। এখন তুষার গেল কি আর না গেল তার দেখার নাই। সে আপন মনে ননদের সাথে আনন্দ করে বেড়াচ্ছে। সকলে একজোট হয়ে কুয়াশার ঘর সাজাচ্ছে। বৃষ্টি সব হয়ে এসেছে প্রায়। সে সবুজ রঙের পাড় এবং বাসন্তী হলুদ রঙা জমিনের জামদানি শাড়ি পরেছে বাঙালি স্টাইলে। ফুলের গহনা পরেছে। দীঘল কালো লম্বা চুলগুলো হালকা ভেজা থাকায় আপাতত ছেড়ে দেওয়া। সব শেষে খোপা করে গোলাপ দেবে। আপাতত কুয়াশার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এলো। এসে দেখলো তুষার তৈরি হয়ে গেছে। পরনে কলাপাতা রঙের পাঞ্জাবি এবং সাদা রঙের পাজামা। লম্বা বলিষ্ঠ দৈহিক শরীরের পুরুষটা অতি সুদর্শন। এই বাড়ির ছেলেগুলো সবাই সুন্দরের দিক দিয়ে এর উপরও সুন্দর। সকলে লম্বা সুন্দর, তুষারও তেমন। বৃষ্টি তুষারকে দেখে মুচকি হেসে এগিয়ে গেল। গিয়ে স্বামীর কাছে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে পাঞ্জাবির কলার ঠিক করতে করতে বলল, আমার সুদর্শন স্বামীকে আরো সুদর্শন লাগছে, নজর না লাগুক। বলে চোখের কাজল ঘাড়ের পিছনে দিয়ে দিল। তুষার এতক্ষণ বৃষ্টিকে দেখছিল। মেয়েটা অপূর্ব সুন্দরী। বৃষ্টির গায়ের রং অনেক ফর্সা, যাকে বলে ধবধবে ফর্সা। লম্বা কুয়াশার সমান, ছিমছাম শরীরের গঠন।
তুষার মুচকি হেসে বৃষ্টিকে ঘুরিয়ে মীরার মুখ করল। এরপর পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার সুন্দরী বউকে যে আজ বসন্ত ঋতুর মতো লাগছে, এই বসন্তে যে আমার নিজেকে হারাতে ইচ্ছে করছে। ধুর, কি সব বলো, ছাড়ো এখন, আমার সাজ নষ্ট করো না তো। বলে তুষারকে সরাতে লাগলো, কিন্তু তুষার সরল না। হাসল সে। বৃষ্টিকে ঘুরিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে কপালে গভীর একটা চুমু দিল। বলল, তুমি এত ভালো কেন বৃষ্টি? বৃষ্টি মুচকি হাসলো তা শুনে। বলল, আমার স্বামীটা যে এতটা ভালো, তাই তো তার চোখে আমিও ভালো। ভালো মানুষদের চোখে সব কিছুই ভালো লাগে। আহ, প্রাণটা জুড়িয়ে গেল। কি সুন্দর উত্তর দিল বউটা। তুষার মনে মনে ভেবে প্রশান্তিময় একটা হাসি দিল। এরপর আরও একটা চুমু দিল কপালে বৃষ্টি, দিয়ে আবেশ শালিঙ্গনে আবদ্ধ করল বৃষ্টিকে। 2:30টার মধ্যে সকলের সাজগোজ হয়ে গেল। সব ঠিকঠাক করে 3টার মধ্যে রওনা দেবে। মেয়েরা সকলে হলুদ সাজেই সেজেছে। কেউ সবুজ পেরে হলুদ জমিনের জামদানি পরেছে, তো কেউ লাল পেরে হলুদ জমিনের সিল্কের শাড়ি পরেছে, আবার কেউ সম্পূর্ণ বাসন্তী রঙের সুতি শাড়ি পরেছে। মেয়েদের শাড়ি পরার ভঙ্গিমা বাঙালি বধূ স্টাইলের, সাথে কৃত্রিম ফুলের গহনা। দেখে মনে হচ্ছে এটা সরিষার বাগান। সব হলদে হলদে চেয়ে গেছে। বসার ঘর জুড়ে সবার মেয়েদের আনাগোনা। শিশিরা বাইরে গিয়েছিল, মাত্র আসলো। এসে এই অবস্থা দেখে সকলে টাসকি খেয়ে গেল। হা করে দেখছে। নিহারের চোখ শশীর উপর গিয়ে আটকে গেল। এই মেয়েকে এতটা সুন্দরী লাগছে হলুদ শাড়িতে। মনে হচ্ছে না কোনো 16-17 বছরের মেয়ে। শাড়িতে কি মেয়েদের বয়স বৃদ্ধি পেয়ে যায়? যাই বোধহয়। নয়তো এই মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন, বয়স ধরাই যাচ্ছে। নিহারের হা করা লুকটা শিশিরের নজর এড়ালো না। শশী একবার নিহারের দিকে তাকালো, তারপর চোখ সরিয়ে কুয়াশার কাছে চলে গেল। শিশির তা লক্ষ্য করে নিহারকে বলল, কি হয়েছে ভাই? কি হবে? শশীর সাথে। নিহার এবার অপ্রস্তুত হলো। হামতামতা করে বলল, ওর সাথে কি হবে? আমার বাচ্চা মেয়ে একটা। ভাই, অন্তত আমার কাছে লুকাস না। আমি সেদিন থেকে দেখছি তোকে শশীকে কোলে করে ঘরে নিয়ে যেতে। বাচ্চা বলে নিশ্চয়ই নিসনি। নিহার এবার দীর্ঘ একটা শ্বাস নিল। এই ছেলের থেকে এবার চেয়েও কিছু লুকানো যাবে না। যতই হোক হবু উকিল সাহেব বলে কথা। তদন্ত করা তার শিক্ষা ও ধর্মে মেশানো। নিহার সবটা বলল শিশিরকে। শিশির সব শুনে একটু অবাক হলো। বলল, ভাই দেখ, মেয়েটা নিতান্তই ছোট, এখনো তেমন বুদ্ধি হয় নাই। ওর যা বুদ্ধি সব ছেলে মানুষের বুদ্ধি। এখন আশেপাশে যা দেখবে ভালো লাগবে আর সেগুলোই শিখবে, অভ্যস্ত হবে। কোনটাতে ভালো হবে কোনটা খারাপ হবে সেসব ভাবার সময় ওদের থাকবে না। আমরা কিন্তু ওর সময়টা পার করে এসেছি। সেই সময় ফিরে গিয়ে দেখ, আমরাও ওরকম বয়সে অনেক পাগলামি করেছি। তেমনি ও তোকে পছন্দ করেছে, বেশ করেছে। এর আগে পরে ভেবে দেখেনি যে তোর পছন্দ বলে কিছু আছে বা তুই একে অ্যাকসেপ্ট করবি কি করবি না, এসবও কখনো ভাবেনি। ওর ভাবনায় শুধু ছিল তুই এবং তোকে পছন্দ করেও। যেমনই হোক তুই ওর ভালো লাগাকে প্রাধান্য দিবি, এমনি এমনি একটা ভাবনা ছিল ওর। কিন্তু ওর এতটুকু মনে তোর যে কঠিন কথাটা সহ্য হয়নি। যেখানে ও কখনো ভাবেইনি তুই ওকে মানবি না, সেখানে তোর সত্যিকার অর্থে না মানাটাও নিতে পারেনি। ছোট্ট মনে অনেকটা প্রভাব ফেলেছে। এটুকু বলে শিশির থামল। নিহার তাকিয়ে আছে। শিশির আবার বলল, আমি তোর ওপরও কিচ্ছু চাপিয়ে দেব না। তোর লাইফ, তোর ডিসিশন। তোর পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু আমার মনে হয় না শশী অপছন্দের একটা মেয়ে। আর তোদের বয়সের ডিফারেন্সটাও আহামরি না, একদম স্বাভাবিক এবং পারফেক্ট বয়সের ডিফারেন্স। কিন্তু মেয়েটা ছোট, এটাই বড় সমস্যা। আগে যা বললাম ওগুলো তুই আমার বন্ধু তুল্য ভাই বলে বললাম। একটা মেয়ের মন ভেঙেছিস, সেটা নিয়ে তোকে বুঝালাম তোর ভুলটা ঠিক কোথায় এবং তুই ঠিক কি করেছিস নাকি ভুল করেছিস। নিশ্চয়ই আমার কথার দ্বারা এটা বুঝলি যে তুই ভুল করেছিস। এবার বলবো একটা বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব নিয়ে। ভাই, শশীকে আমি বোনের মতো করে ভালোবাসি। খালাতো মামাতো বোনের মধ্যে একমাত্র সব থেকে ক্লোজ। ইভেন শশী নিজেও আমার প্রতি অনেক শ্রদ্ধাশীল। বড় ভাই হিসেবে অনেক মানে। মেয়েটা অনেক চঞ্চল, কিন্তু এই 2 দিনে ওর মলিন মুখ আমার ভালো লাগছে না ভাই। নিহার অসহায় চোখে তাকালো শিশিরের দিকে। শিশিরও মলিন ভাবে তাকালো। শিশির যে তার কথার মাঝে বুঝিয়ে দিল তার এই সম্পর্কে কোনো আপত্তি নেই এবং সে যে মেয়েটার মন ভেঙে বড় ভুল করেছে। শিশির আবার মলিন মুখে হাসি টেনে নিহারের কাঁধে হাত দিয়ে বলল, লালন ফকির তার গানের মাঝে একটা কথা বলে গিয়েছিলেন, তা হলো সময় গেলে সাধন হবে না। কথাটার কিন্তু যথেষ্ট যথার্থতা আছে।
সময় থাকতে থাকতে সবকিছু আঁকড়ে ধরতে হয়, যা নিজের তা নিজের করে নিতে হয়। বলা তো যায় না, পরে পরে বলে সেটার সময় সুযোগ কখনো এলোই না। ভাই হয়ে বোনের দায়িত্ব দিচ্ছি তোকে। আমি চাই ওই চঞ্চল মেয়েটার মুখে আবার আগের মতো হাসি ফুটুক। সে হাসি ফোটানো এবং কারণ তুই। মেয়েটা খারাপ না, বাচ্চা তো কি হয়েছে, যত্ন করে করে নিস। ও যখন তোর মাঝে আনন্দ পেতে চায় একটু স্যাক্রিফাইস করে না হয়, তুই হলি ওর আনন্দ। খুব বেশি কি ক্ষতি হয়ে যাবে?